আমাকে থামা যাবে না, আমাকে দৌড়াতেই হবে। যদি আমি থেমে যাই তাহলে হয়তো আর কখনোই পালাতে পারবো না, আর নাই বা বাঁচতে পারবো। সুমনা কোনো রকমে দৌড়ে এগিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ মাটিতে একটি মুদ্রা চকচক করতে দেখল। এটা কেমন মুদ্রা? এত ঘন জঙ্গলে এটা কি করে আসলো? আচ্ছা, এটা তুলে দেখি, আসলে এটা কেমন মুদ্রা। সুমনা যখনই মুদ্রাটা তুলল, হঠাৎ ওর সামনে একটা আলো ছড়িয়ে গেল, আর ওই আলোর মধ্যে ওখানে একটা পরী আবির্ভূত হলো। এ কি? তুমি এখানে কি করে? এসব আমার সাথে কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। ভয় পেও না সুমনা, আমি তোমাকে সঠিক পথ দেখাতে এসেছি। এই মুহূর্তে তোমার জীবন মারাত্মক বিপদে আছে। এত ঘন জঙ্গলে একা থাকা সুরক্ষিত নয়, তাই তোমার আমার সাথে আসা উচিত। না, আমার প্রেমিক মন্দিরে আমার জন্য অপেক্ষা করছে। আমি কনির পোশাকে ওকেই বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু কেউ আমার পিছু নিয়েছে, আর সে আমাকে বন্দি করতে চায়। আমার কথা শোনো, ওখানে যেও না। তুমি যেখানে যাচ্ছ সেখানে ভয়াবহ বিপদ তোমার অপেক্ষা করছে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আসলে আমার সাথে এসব কেন হচ্ছে? তুমি সবকিছুই বুঝে যাবে। দাঁড়াও, আমি এখনই তোমাকে সব দেখাচ্ছি। তখনই হঠাৎ উজ্জ্বল আলো ছড়িয়ে গেল, আর পরীর হাতে একটি জাদুর আয়না চলে আসলো। আয়নার ভেতরে একজন রাজা তার কক্ষে উদ্বিগ্নভাবে পায়চারি করছিল। তার চোখে চিন্তা আর মুখে হতাশা স্পষ্ট দেখা যাচ্ছিল, যা দেখে সুমনা আরো বেশি বিচলিত হয়ে পড়ে। ইনি কে? ইনি তো মহারাজার মতো দেখতে, কিন্তু তুমি ওনাকে দেখাচ্ছ কেন? আমাকে তো আমার প্রেমিকের কাছে যেতে হবে। ইনি হলেন তোমার শত্রু, আর ইনি তোমার রক্ষকও। এটা তুমি কি বলছো? কোনো এক ব্যক্তি কিভাবে একই সাথে আমার শত্রু আর আমার রক্ষক হতে পারে? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে, আর সামনে হঠাৎ একটি পথ আবির্ভূত হলো। তুমি যদি এর পরের সত্যি জানতে চাও, তাহলে তোমাকে এই রাস্তায় যেতে হবে। বাকি কথাগুলো আমি এখানে বলতে পারবো না। আমার বর হয়তো আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু এই মুহূর্তে আমার নিজের পরিচয়টা জানা বেশি জরুরি। ঠিক আছে, আমি যাওয়ার জন্য প্রস্তুত। তারপর সুমনা সেই পথ ধরে হাঁটতে শুরু করে, আর অল্প কিছু দূর যাওয়ার পর একটি গুহার কাছে পৌঁছায়। সেখানে একটি কালো কাক বসেছিল। এসো সুমনা, আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। এ কি? তুমিও আমাকে চেনো? পরিও আমাকে চেনে? কিন্তু আমি নিজেই জানি না যে আমি কে, আর আমার সাথে এসব কেন হচ্ছে। তার জন্য তোমাকে প্রথমে তোমার জন্মের রহস্য জানতে হবে। এটা কি করে হতে পারে? আমাকে তো আমার বাবাই বড় করেছে, তিনি আমার জন্য সবকিছু। না, উনি শুধু তোমাকে বড় করেছে, কিন্তু তুমি ওনার সন্তান নও। তোমাকে এই সত্যটা জানতে হবে, আর সেজন্য তোমাকে প্রথমে তোমার মা আর ওই রাজার সত্যটা জানতে হবে, যাকে তুমি ওই আয়নায় দেখেছিলে। আমার প্রাণের শত্রু কে? আমি তো কখনো কারো ক্ষতিও করিনি। শোনো, এটা সেই সময়ের কথা যখন তোমার মা এই রাজ্যের একমাত্র রাজকুমারী ছিল, আর ওই রাজা অন্য কেউ নয়, বরং উনি হলেন তোমার মামা। একদিন তোমার মা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। রাজকুমারী যশোদা তাড়াতাড়ি প্রাসাদ থেকে বেরিয়ে আসে। ওখানে অশোক আগে থেকেই দাঁড়িয়েছিল। হ্যাঁ, রাজকুমারী, বলুন কি হয়েছে? আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? দেখো, আমার বাবা মা জীবিত নেই। আমার এক ছোট ভাই আছে, যে এখনো রাজ্যের দায়িত্ব নেওয়ার মতো সক্ষম নয়। এই রাজ্যের সমস্ত দায়িত্ব এখন আমার উপরেই রয়েছে, তাই এত বড় সিদ্ধান্ত আমি নিজেই নিচ্ছি। আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। তুমি কি আমাকে বিয়ে করবে? কি বিয়ে? আপনি কি বলছেন? এই রাজপ্রাসাদে আমি তো একজন সাধারণ কর্মচারী। আপনাকে আমি কিভাবে বিয়ে করতে পারি? দেখুন রাজকুমারী, আপনি তো জানেন আমি একটা গরিব ঘরের ছেলে। আমার কাছে ধন সম্পদ নেই, নাইবা বড় নাম আছে। তারপরও আপনি কি এইসব জেনে শুনেই আমাকে বিয়ে করতে চান? তুমি খুবই ভালো মনের মানুষ, প্রাসাদের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত সদস্য। ধন সম্পদ আমার কাছে কিছুই না, তাই আমরা দুজন বিয়ে করব।
আর বিয়ের পরেও আমি 2-3 বছর পর্যন্ত রাজপ্রাসাদেই থাকব, কারণ এখন আমার ভাইয়ের মাত্র 18 বছর। যতক্ষণ আমার ভাই সম্পূর্ণভাবে 21 বছর বয়সী না হয় আর রাজপাট সামলানোর যোগ্য না হয়, ততক্ষণ রাজ্যের দায়িত্ব আমাকেই নিতে হবে। আর এটা আমার এই রাজ্যের রানীর আদেশ, তুমি এটা অমান্য করতে পারবে না। ঠিক আছে, যদি আপনার মানে তোমার কোনো আপত্তি না থাকে ঠিক আছে, তাহলে আমারও কোনো আপত্তি নেই। আমি সবসময় তোমার সাথে থাকবো। ঠিক আছে, চলো তাহলে বিয়ে করি। তারপর দুজনে গোপনে বিয়ে করে নেয় আর তারপর প্রাসাদে ফিরে আসে। আর রাজকুমারী তার ভাইকে সত্যিটা জানায়। কি দিদি, তুমি আমাকে না জানিয়েই এই গরিব ছেলেটাকে কেন বিয়ে করলে? আমি অশোককে অনেক ভালোবাসি, আর প্রত্যেক মেয়েই নিজের জন্য সঠিক জীবনসঙ্গী বেছে নেয়। যদি আমি প্রকাশ্যে ঘোষণা করতাম যে আমি একে বিয়ে করতে চাই, তাহলে কেউই এই সম্পর্কটা মেনে নিত না। সেজন্য আমাকে গোপনেই বিয়ে করতে হয়েছে। ঠিক আছে দিদি, তুমি আমার থেকে বড় আর তুমি ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছো, তাই আমার কোনো আপত্তি নেই। শুধু তুমি নিজের খেয়াল রেখো। না ভাই, তুমি যথাযথভাবে রাজ্যের দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত আমি এখানেই তোমার সঙ্গে থাকব। হ্যাঁ মহারাজ, আমি আপনার বোনকে নিয়ে এখানেই থাকবো। শুধু আপনি আমাকে একদিন সময় দেন, যাতে আমি একে আমার পরিবারের সাথে দেখা করাতে পারি। ঠিক আছে। আমি আমার দিদিকে অনেক ভালোবাসি। আমার দিদি কোনো সিদ্ধান্ত নিলে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আগামীকাল সূর্যোদয়ের আগে আমার দিদি রাজপ্রাসাদে আবার যেন ফিরে আসে। তারপর যশোদা অশোকের সঙ্গে ওর গ্রামে যায় আর ওর বাড়িতে প্রবেশ করে। ওখানে অশোকের দিদি অনুরাধা ছিল। এই কি ভাই, তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললে? হ্যাঁ দিদি, এ হলো আমার বউ যশোদা। ঠিক তখনই লক্ষণও ওখানে চলে আসে। ও বহু বছর ধরে শ্বশুর বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকতো। আরে বাহ শালা সাহেব, বাহ 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 বাহ, তুমি তো কামালি করে দিলে। একজন রাজকুমারীকে বিয়ে করে ফেললে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার তো তোমার কপাল খুলে গেছে। হ্যাঁ এই দুজন কারা অশোক? যশোদা, এ হলো আমার দিদি অনুরাধা, আর এই আমার দাদাবাবু লক্ষণ। আমার মা বাবা তো আর নেই, ছোটবেলা থেকেই এরা আমার সাথে রয়েছে আর আমার খেয়াল রেখেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমাদের দুজনের সাথে দেখা করে আমি খুবই খুশি। মা বাবার ছায়া আমার ওপর থেকে উঠে গিয়েছিল। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে যেন কোনো বয়োজ্যেষ্ঠর ছায়া আমার ওপর এসেছে। আমি দায়িত্বের ভার নিতে নিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ দেখুন, এখন তো আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন। আপনি যদি রাজপ্রাসাদে থাকেন, তাহলে আমাদেরকেও আপনার সাথেই থাকতে হবে। যদি তোমরা আমার সাথে থাকতে চাও, তাহলে আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, কেন নয়? তাহলে তো আমিও আজ থেকেই প্রাসাদে থাকব। চলো ভাই যাই। আরে কিন্তু দিদি, রাজপ্রাসাদে থাকা সহজ নয়। আমরা শুধু কিছুদিনের জন্য ওখানে যাচ্ছি, চিরকালের জন্য না তো। দেখেছো দেখেছো অনুরাধা, আমি আগেই বলেছিলাম যে বিয়ের পরে তোমার ভাই বদলে যাবে। হ্যাঁ, আমাদের দুজনকে ও বোঝা মনে করতে শুরু করেছে। ও নিজের রাজপ্রাসাদে গিয়ে থাকতে চায় আর আমাদেরকে নিয়ে যেতে চায় না। হ্যাঁ ভাই, আমি কখনোই ভাবিনি যে তুমি এতটা বদলে যাবে। আরে, আমি তোমাকে সন্তানের মতো বড় করেছি। আরে না, আরে দিদি, এরকম কোনো বিষয়ই না। তোমরা আমাকে ভুল বুঝে না। আচ্ছা ঠিক আছে, যদি তোমরা সাথে আসতে চাও তাহলে আসতে পারো। ঠিক আছে না যশোদা? ঠিক আছে, চলো চলো। তারপর চারজন ওখান থেকে রওনা হয়ে রাজপ্রাসাদে এসে পৌঁছায়। রাজপ্রাসাদের জাঁকজমক দেখে অনুরাধা অবাক হয়ে যায়। আরে বাহ, এই রাজপ্রাসাদ তো অনেক বড়। এত বড় রাজপ্রাসাদ তো আমি কখনো আমার স্বপ্নেও দেখিনি। হ্যাঁ অনুরাধা, একদম ঠিক বলছো। এরকম প্রাসাদ তো আমরা কখনো স্বপ্নেও দেখিনি, আর আজ আমরা এখানে থাকার সুযোগ পাচ্ছি। আরে সত্যিই তো আমাদের ভাগ্য খুলে গেছে। দুজনেই হাসি মুখে রাজপ্রাসাদে প্রবেশ করে। যশোদা,
জানি না কেন আমার মনে হয় যে এদের দুজনকে রাজপ্রাসাদে আনা উচিত হয়নি। কোনো সমস্যা নেই অশোক, এনারা এখন আমাদেরই পরিবার। আমাদের সাথে থাকতে এনাদের কোনো আপত্তি থাকবে না। আর এমনিতেই আমার ভাই আমাকে অনেক ভালোবাসে, ও আপত্তি করবে না। তারপর কিছুদিন এভাবেই সবাই রাজপ্রাসাদে একসাথে থাকে। ধীরে ধীরে অনুরাধা লক্ষণের মনে লোভ জন্মাতে শুরু করে। লক্ষণ, দেখেছ তুমি, কিছুদিনের মধ্যেই এই প্রাসাদ হাত ফসকে যাবে। যশোদার ভাই রাজা হওয়ার আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব যশোদার কাছেই থাকবে। তাহলে আমরা এই পুরো রাজ্যটা দখল করে নিজেরাই রাজারানী হয়ে যাই না কেন? আরে অনুরাধা, কিন্তু আমরা দুইজন রাজারানী কিভাবে হতে পারি? এটা কিভাবে সম্ভব? এখন যশোদা মাত্র কয়েকদিনের গর্ভবতী। ওর সন্তান জন্মেলেই আমরা যশোদা আর অশোককে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দেব, আর তারপর এই রাজ্যের রাজা রানী আমরাই হয়ে যাব। হ্যাঁ, তুমি ঠিক বলছো। বাচ্চা জন্ম নেওয়ার পর আমরা পরবর্তী পরিকল্পনা করব। ঠিক আছে। 1 বছর কেটে যায়। একদিন অনুরাধা ওর ননদের কাছে যায়। দেখো যশোদা, তোমার মেয়েও 1 বছরের হয়ে গেছে, আর তুমি এই রাজ্যের দায়িত্ব সামলাচ্ছ। তাহলে তুমি সত্যিই এই রাজ্যের রানী হয়ে যাও না কেন, আর তোমার মেয়েকে উত্তরাধিকারী ঘোষণা করে দাও। দিদি, এই রাজ্য আমার ভাইয়ের অধিকার। আমি কি করে ওর অধিকার কেড়ে নিতে পারি? আমি বাবাকে কথা দিয়েছিলাম যে যতক্ষণ আমার ভাই রাজপাট সামলানোর উপযুক্ত না হয় আমি ওকে রক্ষা করব। আমি এই রাজপাট চাই না। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা। অনুরাধা রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ঘরে চলে যায় আর কিছুক্ষণ চিন্তা করার পর বলে, আমার এক বান্ধবী আছে যে জঙ্গলের অভিশপ্ত জড়িবুটি সম্পর্কে অনেক কিছুই জানে। আমি ওর কাছ থেকে এমন একটা গাছ আনবো যেটা দিয়ে আমরা ওদেরকে সহজে আর নিরাপদভাবে ঘুম পাড়িয়ে দিতে পারি, আর কেউ জানতেও পারবে না। হ্যাঁ, এটাই ভালো হবে। আমার তো কোনো সন্তান নেই, এখন বৃদ্ধ বয়সের জন্য কিছু তো জোগাড় করতেই হবে। তারপর অনুরাধা রাতের অন্ধকারে প্রাসাদের পিছনের রাস্তা দিয়ে বের হয় আর ঘন জঙ্গলের মধ্য দিয়ে ললিতার কুটিরে পৌঁছায়। আরে অনুরাধা, তুমি এত রাতে আমার এই কুড়ে ঘরে কি করছো? আমার কাজ তো তুমি পছন্দ করো না, তাহলে আজ এখানে কিভাবে আসলে? দেখো ললিতা, ক্ষমা করে দিও, কারো কাজ নিয়ে ঠাট্টা করা উচিত নয়। এটা আমি আজ উপলব্ধি করেছি। এখন আমাকে এমন একটা গাছ দাও যার সামান্য রসেই যে কেউ চিরকালের জন্য ঘুমিয়ে যাবে। কিন্তু তোমার এটা দরকার কি জন্য? তাতে তোমার মাথা ঘামানো ঠিক না। তোমার তো টাকা দরকার, তাই না? আমি তোমার জন্য টাকা নিয়ে এসেছি। অনুরাধা ললিতার সামনে একটি পুটলি রাখে। আরে, এগুলো তো রাজকীয় মুদ্রা। তারপর ললিতা ওর থলে থেকে একটি অভিশপ্ত জড়িবুটি বের করে অনুরাধাকে দেয়। এই গাছটি এতটাই বিপজ্জনক যে এর 1 ফোঁটা রসও যদি কোনো মানুষ বা কোনো পশুর গলায় চলে যায় তবে সে চিরকালের জন্য ঘুমিয়ে যাবে। আর বিশেষ ব্যাপার হলো যে কেউ এটা বুঝতেও পারবে না কোন কারণে এরকম হয়েছে, কারো কোনো সন্দেহ হবে না। ঠিক আছে, আমি এখন যাই। তারপর অনুরাধা ওই অভিশপ্ত জড়িবুটি নিয়ে ওর কক্ষে ফিরে আসে। এভাবেই রাত কেটে যায়। আর সকাল হতেই ও শরবতে ওই জড়িবুটি মিশিয়ে যশোদার কক্ষে নিয়ে যায়। যশোদা, আজ আমি বিশেষ শরবত বানিয়েছি, তুমিও খাও না। এই নাও অশোক, তুমিও খাও। অশোক আর যশোদা দুজনেই ওই শরবত খায়। কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন চিরকালের জন্য গভীর ঘুমে লুটিয়ে পড়ে। আমার উদ্দেশ্য সফল হয়েছে। এখন আর কেউ জানতে পারবে না যে আমি আমার ভাই আর ননদকে নিজের হাতে কি খাইয়েছি। সিংহাসনের জন্য কিছু প্রিয়জনকে সরিয়ে দেওয়া তো উচিতই। অনুরাধা দ্রুত ওখান থেকে বের হয়ে নিজের কক্ষে চলে যায়। তারপর বীরভদ্র ওখানে পৌঁছায় আর ওদের দুজনকে দেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। হ্যাঁ, এ কি? না 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 না, দিদি দিদি, তোমার কি হয়ে গেল? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ওঠো দিদি, ওঠো। হে ঈশ্বর, এ কি হয়ে গেল? এরা দুইজন উঠছে না কেন? ওঠো দিদি, ওঠো। ওঠো দিদি, ওঠো। মন্ত্রী
মন্ত্রী পেছন থেকে দৌড়ে আসে। রাজকুমার, রাজকুমার শান্ত হন রাজকুমার। মনে হচ্ছে এনাদের দুজনের এই অবস্থা কোনো খারাপ শক্তির কারণে হয়েছে। এখন এই দুইজন চিরকালের জন্যই ঘুমিয়ে গেছে। শান্ত হন, শান্ত হন। না মন্ত্রী মশাই, এরকম কিভাবে হতে পারে? রাজপ্রাসাদে এসে আমার দিদি আর দাদাবাবুর এই অবস্থা কে করতে পারে? আর আমার ভাগ্নিও তো সবে জন্ম নিয়েছে, হে মাকে ছাড়া কিভাবে থাকবে? এখন আমি কি করব, কি করব? শান্ত হন রাজকুমার, এখন আর আমাদের কিছুই করার নেই। আপনার দিদি আর দাদাবাবু দুজনেই চিরকালের জন্য ঘুমিয়ে গেছে। জানি না এখন এই রাজ্য কিভাবে চলবে, জানা নেই। হ্যাঁ মন্ত্রী মশাই, সব দায়িত্ব আমার দিদিই সামলাচ্ছিল, কিন্তু এখন আমাদেরকেই এই রাজ্য সামলাতে হবে। তারপর এভাবেই দুদিন কেটে গেল। আর তারপর অনুরাধা কাঁদতে কাঁদতে এলো। মহারাজ, আমি আমার ভাইজিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আমার দিদি আর আমার দাদাবাবু আমাদেরকে ছেড়ে গেছে, কিন্তু আমি আমার ভাগ্নিকে আমার থেকে দূরে পাঠাতে চাই না। ও কোথাও যাবে না। না, আমি ওকে তোমাকে দিতে পারবো না, কারণ এ আমার ননদের সন্তান। ওর মা এই রাজ্যের রানীও ছিল, তাই এই রাজ্য ওর মেয়েরই প্রাপ্য হবে। এটা আপনি কেমন কথা বলছেন? এই রাজ সিংহাসনের অধিকার হলো আমার, কারণ আমি হলাম এই রাজ্যের রাজকুমার। আর যদি আমার ভাগ্নির কোনো অধিকার থাকে তাহলে সেটা আমি অবশ্যই দেব, কিন্তু যখন ও বড় হবে তখন আমি এই রাজ সিংহাসন ওকে দেব। আমি কি করে নিশ্চিত হব যে পরে তুমি তোমার সন্তানকে এই সিংহাসন দিবে না? না, আমি আজীবন অবিবাহিত থাকব আর আমার ভাগ্নির লালন পালন করব। ওর কখনো কোনো কষ্ট হতে দেব না। এ কথা শুনে অনুরাধা প্রচণ্ড রেগে যায় আর ওর কক্ষে ফিরে আসে। ওখানে লক্ষণ বসেছিল। আরে কি হয়েছে? তোমার কাজ হয়েছে নাকি? হ্যাঁ, না, যতদিন ওই মেয়েটি বেঁচে থাকবে আমি এই রাজ্য দখল করতে পারবো না। ও যখন বড় হবে তখন সিংহাসন ও পাবে। তাহলে আমরা আজ রাতেই ওরও ব্যবস্থা করে ফেলি। তুমি একদম ঠিক বলছো। চলো এই শেষ কাজটাও সম্পূর্ণ করে ফেলি। হ্যাঁ। মাঝরাত হতেই অনুরাধা আর লক্ষণ চুপি চুপি সুমনার কক্ষে যায় আর সুমনাকে তুলে নিয়ে এক ঘন জঙ্গলে রেখে আসে। কাপড়ে মোড়ানো এই শিশুটিকে ওরা সুমনা ভেবে জঙ্গলে রেখে আসে, কিন্তু ওটা কোনো শিশু নয়, ওটা ছিল একটি মোমের পুতুল। তুমি প্রাসাদে ছিলে, আমি পাশ দিয়ে যাওয়ার সময় তোমাকে তুলে নিয়েছিলাম আর তোমার জায়গায় মোমের পুতুল রেখেছিলাম। আমি তোমাকে রক্ষার দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে পরিলোকে নিয়ে যেতে পারিনি, কারণ তুমি হলে মানুষ। তাই পরের দিন সকালে আমি তোমাকে এক বৃদ্ধের হাতে তুলে দিই। তাকে তার ছেলে আর বৌমা বাড়ি থেকে বের করে দিয়েছিল। তুমি পরিবার পেলে আর সে বাঁচার অবলম্বন পেল আর তোমাকে লালন পালন করে বড় করে তোলে। আমি মাঝে মাঝে এসে তোমার দেখাশোনা করতাম। তাহলে কি আমার মা বাবার সাথে এত বড় অন্যায় করা হয়েছিল? যদি মহারাজ আমার মামাই হন তবে এতগুলো বছর তিনি আমাকে খোঁজেনি কেন? যখন আমি চুরি হয়েছিলাম তখনই তার আমাকে খোঁজা উচিত ছিল। এখন আমি আর কখনোই ওনার কাছে যাব না। পরি মনে মনে হেসে বলে, এখন প্রাসাদে চলো, তোমার মামা সারা জীবন ধরে তোমাকে খুঁজছে। আমি তাকে সত্যিটা বলতে পারিনি। কেন? কারণ তোমার জীবন বিপদে ছিল। তুমি এমন জায়গায় ছিলে যেখানে কেউ সন্দেহ করেনি। যদি রাজা জানতে পারত তবে সে মৃত বোনের মেয়ের মধ্যে নিজের বোনকে খুঁজত আর প্রাসাদে নিয়ে আসত, কারণ রাজা আবেগপ্রবণ হয়ে পড়ত আর শত্রু সুযোগ পেয়ে যেত। তারপর সেই চক্রান্ত আবার করা হতো। আমি বুঝতে পারছি না যে আমি আমার রুদ্রের কাছে যাব, যে মন্দিরে অপেক্ষা করছে আমাকে বিয়ে করার জন্য, নাকি আমি মহারাজের কাছে যাব যিনি এতগুলো বছর ধরে ব্যাকুল রয়েছে। আমি মহারাজের কাছেই যাব, কারণ তার সাথে অনেক অন্যায় হয়েছে আর আমাকে আমার পরিচয়ও খুঁজতে হবে, তারপর আমি বিয়ে করব। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ। তোমাকে রাজপ্রাসাদেই যাওয়া উচিত। তুমি এই কাকটির সাথে যাও।
এ তোমাকে নিরাপদে রাজপ্রাসাদে পৌঁছে দেবে। আর তোমার হাতে যে মুদ্রাটি আছে, যখনই তোমার আমার সাহায্যের প্রয়োজন হবে এই মুদ্রাটি ওপরে ছুঁড়ে দিও, আমি তোমার কাছে চলে আসব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে সুরক্ষিতভাবে রাজপ্রাসাদে পৌঁছে দেব। চলো, তুমি আমার সাথে এসো, চলে এসো। তারপর কাকটি সুমনাকে নিয়ে ওই গুহা থেকে বেরিয়ে আসে আর দুজনে ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাজপ্রাসাদে এসে পৌঁছায়। রাজপ্রাসাদে পৌঁছাতেই রাজা বীরভদ্র সুমনাকে দেখে সিংহাসন থেকে উঠে আসে। চিনতে পেরেছেন মহারাজ? এ হলো আপনার ভাগ্নি, যাকে আপনি এতগুলো বছর ধরে খুঁজছেন। হ্যাঁ, আমার ভাগ্নি এতদিন পরে। ভাগ্নি, মা, তুমি ঠিক আছো তো? তুমি আমাকে কিভাবে চিনলে যে আমি তোমার ভাগ্নি? কারণ তোমাকে দেখতে একদম আমার দিদির মতো, একদম ওরকম চেহারা, ওরকম রূপ, একদম আমার দিদির মতো। এরকম তো শুধু আমার দিদির মেয়েই হতে পারে। মা, এতদিন পর্যন্ত তুমি কোথায় ছিলে? তুমি ঠিক আছো তো? কেমন আছো তুমি, বলো আমাকে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে মহারাজ। এখন একে আপনার সাথে এই রাজপ্রাসাদে রাখতে পারেন। এবার আমি চলি। তারপর কাকটি ওখান থেকে চলে যায়। মহারাজ, আমি ওদের থেকে বদলা নিতে চাই, যারা আমাকে এতদিন তোমার থেকে দূরে রেখেছে। এটা তুমি কি বলছো? আসলে কে এরকম করেছে? তারা আর কেউই নন, আমার কাকিমা আর কাকা, তারাই এটা করেছে। ওই দুইজন কি তাহলে সত্যিই এরকম করেছে? কিন্তু কিন্তু এখন আমি ওই দুইজনকে কোনো কিছুই বলতে চাই না, কারণ ওরা তো রাজপ্রাসাদ থেকে অনেক আগেই চলে গেছে। তুমি এতগুলো দিন আমার থেকে দূরে ছিলে মা, কিন্তু এখন আমি আর কোনো ঝামেলা চাই না। সেজন্য এসব বদলা নেওয়া, এসব ছেড়ে দাও, তাই না? আর তুমি আমার কাছে চলে এসেছো, এর থেকে খুশির আর কি হতে পারে? আমি অনেক খুশি। না, আমি ওদেরকে কিভাবে ছেড়ে দেব? ওরা অনেক কষ্ট দিয়েছে, আমার মা বাবা আর আমার সাথে অনেক অন্যায় করেছে। আমি ওদের থেকে প্রতিশোধ নেব। ইতিমধ্যেই সুমনা মুদ্রাটি নিক্ষেপ করে আর তখনই ওখানে পরী আবির্ভূত হয়। বলো, কি হয়েছে? তুমি আমাকে স্মরণ করেছ? আমি ওদের দুজনকে এখানে আনতে চাই আর ওদের কারাগারে বন্দি করতে চাই। কিন্তু মা, তুমি এটা কেন করছো? ওরা তো শুধু তোমাকে আমার থেকে দূরে রেখেছিল। পরি, তুমি আমার মামাকে সত্যিটা বলো। তারপর পরী রাজাকে পুরো সত্যিটা খুলে বলে। রাজা বীরভদ্র হাউ হাউ করে কাঁদতে শুরু করে। আমার বিশ্বাস হচ্ছে না, আমার দিদি আর দাদা বাবুর সাথে ওরা এরকম করেছিল। আরে ওরা তো আপন ছিল, তাই না? আমার দাদা বাবু বলতো ওরা তার মা বাবার সমান। আমার দিদির সাথে ওরকম করলো, কিন্তু নিজের ভাইয়ের সাথে কিভাবে করতে পারলো? আরে মানুষ কিভাবে এরকম পাথরের মতো হতে পারে, কিভাবে? তুমি জানো না রাজন, যার মনে লোভ চলে আসে তার কাছে কোনো কাজই ছোট অথবা বড় হয় না। এর শাস্তি ওরা অবশ্যই পাবে। এখনই আমি ওদের দুজনকে আমার শক্তি দিয়ে এখানে নিয়ে আসছি। তারপর পরী উচ্চ স্বরে মন্ত্রপাঠ করতে শুরু করে আর অনুরাধা এবং লক্ষণ দুজনেই ওখানে চলে আসে। আরে এ কি? আমরা এখানে কি করে এলাম? না, এটা হতে পারে না। তোমাদের এত সাহস! তোমরা ওদের ওই অবস্থা করেছিলে আর আমার ভাগ্নিকে আমার থেকে দূরে রেখেছো। এখন দেখো আমি কি করি। মহারাজ, মহারাজ আমাকে ছেড়ে দিন। এতে 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 আমার কোনো দোষ নেই মহারাজ। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ। তোমরা দুজনেই এর সাথে জড়িত, তোমরা দুজনেই এর শাস্তি পাবে। তারপর পরী তার শক্তি দিয়ে ওদের দুজনকে কালকুঠুরিতে বন্দি করে দেয়। আচ্ছা, আমার কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আমি চলি। সুমনা, নিজের খেয়াল রেখো। উজ্জ্বল আলোর সাথে পরী ওখান থেকে চলে যায়। হ্যাঁ, এখন আমি অনেক খুশি। আমরা ওদের দুজনকে উচিত শাস্তি দিয়েছি আর তুমিও আমার কাছে রয়েছো। সবকিছু তো হয়ে গেছে মহারাজ, কিন্তু আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, শুধু আর একটা কাজই অসমাপ্ত রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলো, ওই ছেলেটা কে? ওর নাম হলো রুদ্র। ও গ্রামেই ওর মা বাবার সঙ্গে থাকে। আমি ওকেই বিয়ে করতে চাই। এটা তুমি কি বলছো? রুদ্র? আরে রুদ্র, এর কথা শুনে এখন আমার ওই কাহিনী মনে পড়ছে।
তোমার মায়ের সাথে যা হয়েছিল সেটাই আবার তোমার সাথেও। আমার তো মন কেমন করছে। মা, আমি তোমাকে কোনো রাজকুমারের সাথে বিয়ে দেব, কোনো গ্রামের ছেলের সাথে নয়। দিদির সাথে যা হয়েছে তোমার সাথে তা হতে দেব না। মহারাজ, আমি ওকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। সত্যিই তোমরা দুই মা মেয়ে একদমই একরকম। মায়ের সব লক্ষণ তোমার মধ্যে রয়েছে সুমনা। তোমার মাও ওর ভালোবাসায় এতটাই পাগল হয়ে গিয়েছিল যে ও কাউকে না জানিয়েই বিয়ে করে চলে এসেছিল। তুমিও জেদ করছো। তুমি একদমই তোমার মায়ের মতো। আর তোমার মা প্রেমিক আর তুমি বাবা তো ঠিক পেয়েছিলে, কিন্তু ওর আপনজনেরাই ওকে চিরকালের জন্য ঘুম পাড়িয়ে দিল। তোমার মায়ের প্রেম সম্পূর্ণ হয়নি, কিন্তু তোমার হওয়া উচিত মা। শীঘ্রই রাজপ্রাসাদে বড়সড় আয়োজন করা হয়। মহা ধুমধাম করে সুমনা আর রুদ্রের বিয়ে সম্পন্ন হয়। তখনই রুদ্র উচ্চ স্বরে হাসতে শুরু করে। এখন আমি এই রাজ্যের রাজা। আমি যা ভেবেছিলাম তা এখন আমি করেই ছাড়বো। রুদ্র, এটা তুমি কি বলছো? আমি তো তোমাকে সত্যিই ভালোবাসতাম, আর তুমি রাজা হবার জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিলে। তাই কি হয়েছে? আমি তো তোমাকে সত্যি ভালোবাসিনি, আমি তো শুধু বদলা নেওয়ার জন্য এরকম করেছি। আর এখন দেখো আমি কি করি। ওম ব্রিং। ইতিমধ্যেই রুদ্র মন্ত্র পাঠ করতে শুরু করে আর সমগ্র প্রাসাদে এক প্রচণ্ড ঝড় ওঠে। এ কি? আরে তুমি এ কি করছো? এ কি করছো তুমি? আমি কালো শক্তি ব্যবহার করতে জানি। এখন আমি তোমাদেরকে বন্দি করব। এটা হলো আমার আর ওই দুইজনের ষড়যন্ত্র। তারপর হঠাৎ অনুরাধা আর লক্ষণ দুজনেই ওখানে আবির্ভূত হয়। হ্যাঁ, এ কি? তোমাদেরকে তো আমি আগেই বন্দি করে রেখেছিলাম। তোমরা দুজন এখানে কিভাবে আসলে? আমি আমার শক্তি দিয়ে এদের দুজনকে মুক্ত করেছি, আর এখন এরা দুইজন আমার সাথে। এই সব আমাদের তিনজনের পরিকল্পিত একটা ষড়যন্ত্র। কি? তুমি এইসব জানতে? হ্যাঁ, আমি জানতাম তুমি আমার ভাইয়ের মেয়ে, আর তোমার এই চেহারা দেখেই আমি চিনে ফেলেছিলাম। সেজন্যেই আমি রুদ্রকে তোমার কাছে পাঠিয়েছিলাম প্রেমের নাটক করার জন্য। আমাদের পরিকল্পনা ছিল যে আমরা তোমাকে আর রাজাকে আমাদের পথ থেকে সরিয়ে দিতে পারলেই এই রাজ্যের যত ধনসম্পদ আছে আর রাজত্ব আমাদের মধ্যে ভাগ করে নেব। রুদ্র, আমি তো তোমাকে সত্যি ভালোবাসতাম। তুমি এমন করবে আমি কখনো ভাবিনি। দাঁড়াও, আমি এখনই পরীকে ডাকছি, তারপর ও তোমাদের সবাইকে শিক্ষা দেবে। তোমাকে এই দয়া করার দরকার নেই, আমি নিজেই ওকে ডেকে আনছি। তারপর রুদ্র মন্ত্র পাঠ করতে শুরু করে আর হঠাৎই পরী আবির্ভূত হয়। কি হয়েছে? আমাকে জোর করে এখানে কে ডেকেছে? আমিই ডেকেছি। তুমি একে রক্ষা করার কারণে আমি একে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি, আর তুমি একে বাঁচানোর চেষ্টা করেছো, কিন্তু তবুও বাঁচাতে তো পারলে না। আচ্ছা, তাহলে তুমি কালো জাদু ব্যবহার করেছো, কিন্তু তুমি পালাতে পারবে না। আমি এখনই তোমাকে দেখাচ্ছি। পরী তার শক্তি ব্যবহার করে আর তখনই রুদ্র সজোরে আক্রমণ করে। পরী গুরুতরভাবে আহত হয়ে মাটিতে পড়ে যায়। কি হয়েছে পরী? তুমি ঠিক আছো তো? তুমি আমাকে আটকাতে এসেছিলে, এখন দেখো আমি কি করি। তোমার ডানাই তো তোমার পরিচয়, তাই না? এখন দেখো আমি তোমার ডানার কি অবস্থা করি। তুমি এরকম করতে পারো না। হ্যাঁ, আমি এরকমই করব। রুদ্র মন্ত্র পাঠ করতে লাগলো আর পরীর ডানাগুলো, পরী ভয়ানকভাবে চিৎকার করে উঠল। না, তুমি আমার পরিমায়ের কিছুই করতে পারো না। আরে ছেড়ে দাও ওকে, না হলে তোমরা এর শাস্তি পাবে। আমি বলছি ছেড়ে দাও ওকে, ছাড়ো। চুপ করো, তোমার কিছুই করার নেই। এখন তো যা ভেবেছিলাম তা হয়েই ছাড়বে। আমাকে পরিমায়ের শক্তি বাড়াতে হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, মনে পড়েছে, হয়তো ওই মুদ্রাটি ছুঁড়ে পরিমায়ের শক্তি বাড়তে পারে। সুমনা মুদ্রাটি সজোরে ওপরের দিকে ছুঁড়ে দিল। ওই মুদ্রাটি চাঁদের আলো পর্যন্ত পৌঁছে গেল।
চাঁদের আলো মুদ্রাটির ওপর পড়তেই এক অদ্ভুত আলো এসে পড়ল আর পরীর শরীরে মিলিয়ে গেল। পরীর শক্তি অনেক গুণ বেড়ে গেল আর সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কি কি আরে তুমি সুস্থ হলে কিভাবে? না 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 না, এটা সম্ভব না। তুমি কিভাবে সুস্থ হতে পারো? এটা অসম্ভব, এটা অসম্ভব। আমার শক্তি জাগ্রত হয়েছিল আর আমি সেই শক্তি সুমনাকে দিয়েছিলাম, কিন্তু আজ ও মন প্রাণ দিয়ে আমার শক্তি স্মরণ করেছে। আমার শক্তি ফিরে এসেছে। এখন আমি তোমাকে আর রেহাই দেব না। পরী রুদ্রের দিকে তার জাদুদণ্ড তাক করে আর ওকে আঘাত করে। রুদ্র পাথরের মূর্তিতে পরিণত হয়। না না, তুমি এটা কি করেছো? এত বছরের পরিশ্রম এভাবে নষ্ট করতে পারো না। তোমরাও অনেক অন্যায় করেছ। টাকার লোভে কেউ নিজের ভাই ননদের সাথে এমন অন্যায় কিভাবে করতে পারে? আমি এটা কখনোই ভাবতে পারিনি। এতদিন আমি তোমাদের কিছুই বলিনি, ভেবেছিলাম হয়তো শুধরে যাবে, কিন্তু এখন আর তোমরা শুধরাবে না। এখন তোমরাও এর শাস্তি পাবে। তারপর পরী, লক্ষণ আর অনুরাধাকেও পাথরের মূর্তি বানিয়ে দেয়। আপনি একদম ঠিক করেছেন। এই তিনজনের সাথে এটাই হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কেন নয়? আর সুমনা, একটু দেরি হলেও তুমি সঠিক পথে ফিরে এসেছ। আমার জন্য এটুকুই যথেষ্ট। নিজের খেয়াল রেখো। আমি এখন চললাম। পরী ওখান থেকে চলে যায়। এখন আমি এই তিনজনের মূর্তির এমন দশা করব যেটা ওরা কখনো ভাবেওনি। মন্ত্রীমশাই, এই তিনজনের মূর্তি নিয়ে গিয়ে পাতাল কুঠুরিতে বন্দি করে রাখুন। নিয়ে যান। সুমনা, মা, আজকে থেকে তুমি হলে এই রাজ্যের রাজকুমারী। এখন আমি স্বয়ং তোমার জন্য একজন যোগ্য রাজকুমার খুঁজে মহা ধুমধামের সাথে তোমার বিয়ে দেব। আমি এখন সম্পূর্ণ নিশ্চিত মহারাজ, তুমি আমার মঙ্গলই চাও। আমি তোমার কথা অনুযায়ী যে ব্যক্তিকে বিয়ে করতে বলবে তাকেই বিয়ে করতে প্রস্তুত। লোভ ও অন্যায়ের শেষ পরিণতি সর্বদা ধ্বংসাত্মক এবং শত বাধা বিপত্তির পরেও শেষ পর্যন্ত সত্য ও সততারই জয় হয়।